আমার নাম শামীম। আমার সাথে এই ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স 18 কি 19 বছর ছিল। আপনারা হয়তো শুনে অবাক হবেন যে একজন বাদামওয়ালার জীবনেও কোনো পরী আসতে পারে। এটা অবিশ্বাস্য হলেও এক অলৌকিক ঘটনা, যা কিনা আমার জীবনকে বদলে দিয়েছিল। আমি ছোটবেলা থেকেই আমাদের অনেক বড় পরিবারের একজন সদস্য ছিলাম, যার কারণে বাবা আমার তেমন আদর পাইনি। আমরা মোট 7 ভাই বোন ছিলাম, যার কারণে ছোটবেলা থেকেই এক প্রকার অবহেলায় অবচাষিত ভাবে আমাদের সংসারে আমরা বড় হয়েছি। বড় ভাইরা যারা আছে একটু বড় হতেই কাজের সন্ধানে শহরগুলোতে চলে যায়। তাদের সন্ধানে আমাকেও পিছন পিছনে যেতে হয়, কারণ কাজ না করলে নিজেকে কেউ দাম দিবে না, সেটা বাড়িতে থাকাকালীন সময় ঠিক ভালোভাবেই বুঝে গিয়েছিলাম। কারণ বড় ভাইরা যখন কাজ করত, তারা বাড়িতে টাকা পাঠাতো, তাদের দাম ছিল অন্যরকম। যার কারণে আমি স্কুল ছেড়ে দিয়ে ক্লাস 7-এ থাকতে ঢাকা শহরে পাড়ি জমাই এবং সেখানে গিয়ে শুরুতে এটা ওটা কাজ করেছি, কারোর গ্যারেজে কাজ করেছি, কারোর দোকানে কাজ করেছি। এগুলো করে আমার তেমন পোষাতো না, কারণ হচ্ছে নিজের কাজ করে যে একটা শান্তি আছে, সেটা অন্য কোনো কাজের শান্তি নেই। কারণ একটা গ্যারেজে যখন কাজ করতাম তখন সেখানে প্রায় 12-13 ঘন্টা খাটিয়ে নিয়ে যে টাকা দিত, তাতে করে আমার তেমন পোষাতো না। যার কারণে পরবর্তীতে এই পেপার বিক্রির ব্যবসা, এই কেটলিতে করে চা বিক্রির ব্যবসা সবগুলোই করে দেখেছি। আর এগুলো করে বাড়িতে টুকটাক টাকাও পাঠানো লাগতো, কারণ বাড়িতে আমার ছোট 4টা বোন ছিল। এর মধ্যে একজনের বিয়ে হয়ে গিয়েছিল, আর বাকি 3টা বোনের বিয়ে আমার আব্বা দেওয়ার জন্য মোটামুটি আমাদের 3 ভাইয়ের উপরই সবসময় জোর দিতেন। আমার বাবা পেশায় একজন কৃষক ছিলেন, কৃষি জমিতে কাজ করে যা ফলাতো তা দিয়ে ছোটবেলাতে আমাকে মানুষ করেছেন, আর এখন নিজে খান। আমাদের জমি বলতে খুব বেশি জমি নেই, ওই বসত ভিটার একটু জমি আর মাঠে হয়তো 1 খণ্ড জমি আছে, যা দিয়ে চাষ করে আমাদের সংসার চলে। আমরা যে টুকটাক পাঠাই, আমার মোটামুটি ভালোই রোজগার হয়। এখানকার বাসা ভাড়া টাড়া সবকিছু দিয়ে একটা ভালো ইনকাম করি আমি। সব মিলিয়ে আমি এরকম ভাবেই জীবন যাপন করছিলাম। কিন্তু এক রাত, যে রাত আমার জীবন পাল্টে দেয় সম্পূর্ণরূপে। আমি ওই সময়টাতে বাদাম ফেরি করে বিক্রি করে বেড়াতাম। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হতো, যে অ্যামাউন্ট দিয়ে আমার অন্যান্য সকল কার্যক্রম বেশ ভালোভাবে চলে যেত এবং অন্যান্য সকল চাকরির থেকে ব্যবসার থেকে সব থেকে ভালো ইনকাম হতো এই বাদাম ব্যবসায়। আমি প্রায় দিনই ফেরি করে বাদাম বিক্রি করে বেড়াতাম। ওই দিন ছিল হচ্ছে শুক্রবারের দিন। শুক্রবারের দিন ঢাকা শহরের পর্যটন এলাকাগুলোতে একটু বেশি ভিড় হয়, সেটা আমরা সকলে জানি। ঠিক তেমনটাই সেদিনকে হলো, প্রচন্ড পরিমাণ ভিড় ছিল। আমি তখন চন্দ্রিমা উদ্যান এলাকায় বাদাম ফেরি করে বিক্রি করে বেড়াচ্ছিলাম। ওই দিনকে বেশ ভালোই বিক্রি হয়েছিল। বিক্রি শেষে আমি চন্দ্রিমা উদ্যানের সেই পার্কে, অপর পাশে হচ্ছে সংসদ ভবন আর এই পাশে চন্দ্রিমা উদ্যান, সেখানে বসে আমার আজকের রোজগারের টাকাগুলো গুনছিলাম। আমি ওটার আশেপাশেই থাকি, যার কারণে বেশিরভাগ সময় এখানেই এসে মোটামুটি বিক্রি বাট্টা করতে হয়। রাত তখন প্রায় 12টা বেজে গিয়েছে। এত রাত পর্যন্ত সাধারণত থাকি না, তবে শুক্রবারগুলোতে একটু বেশি রাত পর্যন্ত বাইরে থাকি। তখন রাত 12টা বেজে গিয়েছে। আমি সমস্ত কিছু গোনাটোনা শেষে বাদামগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিতে শুরু করলাম। আমি থাকি মোহাম্মদপুরের এই পাশের একটা পুরাতন অঞ্চলে, বসিলা বলা চলে। বেশ শুনশান এবং নীরব একটা জায়গা। এই অঞ্চলটাতে শহর শহর মনে হয় না, সন্ধ্যার পরে কেমন যেন গ্রাম গ্রাম মনে হয়। আমি বসিলা ব্রিজ পার হয়ে যখন এই পাশে এসে নামলাম রিক্সা থেকে, নেমে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, ওই মুহূর্তেই একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। আওয়াজটা এমন ছিল যে কোনো একটা বিড়াল বা খচ্চর জাতীয় কোনো একটা প্রাণীর আওয়াজ আমার কানে তীব্রভাবে ভেসে আসতে লাগলো। এমন ছিল যে জিনিসটা কোনো একটা জিনিসে ফেসে আছে, সে কোনোভাবে সেখান থেকে বের হতে পারছে না। এটা দেখে আমার ভীষণ মন খারাপ হলো। প্রাণীর প্রতি আমার আরো বেশ দয়া মায়া ছিল, যার কারণে আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম। বাদামের টুকরিটা পাশে রেখে আমি দেখলাম বিড়ালটা গাছের একটা ডালের উপর এমনভাবে আটকে আছে যে সে কোনোভাবে বের হতে পারছে না, আর ওইখান থেকে সে কিভাবে বের হবে কিছু বুঝতে পারছে না। আমি উপরের দিকে তাকাতেই দেখলাম বিড়ালটার গা জ্বলজ্বল করছে। এরকম আলোকিত চকচকে বিড়াল আমি কখনো দেখিনি। বিড়ালটার শরীরের পশমগুলো ছিল বেশ মোলায়েম এবং অন্যরকম। আমি বিড়ালটার কাছে যে যাব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ হচ্ছে এরকম আলোকিত বিড়াল তো কখনো দেখিনি। আর আমার চোখে দৃষ্টিভ্রম হচ্ছিল নাকি জানি না, বিড়ালটা আলতো করে অদৃশ্য হচ্ছিল, আবার দৃশ্যমান হচ্ছিল, আর কেমন যেন বড় একটা প্রলেপ তার গায়ে লেগেছিল। সেটা দেখে আমার ভয় লাগতে শুরু করলো। কিন্তু সেই গাছে উঠলাম, উঠে ওই ডাল পর্যন্ত গিয়ে সেই বিড়ালটাকে যখন ধরতে যাব, তখন সে আমাকে কামড় দিতে গেল এবং এমনভাবে আমার দিকে দৃষ্টি করলো যেন আমাকে খেয়ে ফেলবে।
আমি তখন খুব সাবধানতার সঙ্গে তাকে বুঝিয়ে বললাম, যদিও সে আমার ভাষা বুঝবে না। আমি বললাম, দেখ ভাই, আমি সাধারণ মানুষ হতে পারি, আমি গরিব মানুষ, কিন্তু আমি খারাপ মানুষ না। আমি তোকে সাহায্য করার জন্য এখানে এসেছি, দেখি আমাকে নামাতে দে। তো আমি ওই বিড়ালটাকে যখন নামাচ্ছিলাম, সে আবার আমাকে খামচি দিতে আসছিল। মানে আমি যেখানটা ধরতে যাচ্ছিলাম সেটার অ্যাপ্রোচটা মনে খারাপ ছিল, এই জন্যই সে হয়তো আমাকে ধরতে দেয়নি। তারপর আমি তার গলার কাছে পায়ের অংশ এবং হাতের অংশ ধরে তারপর উল্টো করে নিচের দিকে নামালাম। তখন সে কিছু বলল না। আমি হয়তো বুঝতে পেরেছিলাম যে বিড়ালটা হয়তো ওইখানে স্পর্শ করাটা পছন্দ করছে না, এই জন্য আমি তাকে পা দুটো ধরে নিচের দিকে নামালাম। ততক্ষণে সে প্রায় অচেতন এবং অসুস্থ অবস্থা হয়ে গিয়েছে, কারণ তার শরীর বেশ খানিকটা দুর্বল ছিল। কতক্ষণ এখানে আটকে আছে জানি না, সারাদিন কেউ দেখেনি না কিনা তাও জানি না, কিন্তু এখানে এমনভাবে আটকে আছে যে তার পায়ের এই পাশের অংশে বেশ খানিকটা আঘাত পেয়েছে এবং সেই আঘাতের অংশটা বেশ জখম দেখা যাচ্ছে। আমি তখন আমার বাদামের টকরির উপর, এক প্রকার কিছু বাদাম ছিল তার, সেই টকরির উপরে তাকে বসিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। ওই গলি থেকে বাড়িটা খুব বেশি দূরে ছিল না আমার। বাড়িতে এসে আমি ঘরের দরজা খুললাম। মূলত এদিকে থাকার কারণ হচ্ছে এদিকে ভাড়া কম, আর সব মিলিয়ে একটা গ্রাম্য পরিবেশ পাওয়া যায়, এই জন্য আমি এদিকে থাকি। আমি যে ঘরটাতে থাকি, এক রুমের একটা টিন শেড ঘর, 1500 টাকা ভাড়া দিই। তো সব মিলিয়ে আমার বেশ ভালোই এখানে চলে। তো আমি তখন ঘরের কাছাকাছি ঘরে তালা খুললাম। তালা খুলে ঘরের ভিতরে ঢুকলাম। আমি সাধারণত বাইরে থেকে ম্যাক্সিমাম দিনে খেয়ে আসি, আমার তার রান্না বান্না করার সুযোগ নেই এখানে। তো সকালের খাবার, দুপুরের খাবার, রাত্রে খাবার 3 বেলাই হচ্ছে বাইরে খাই। এখানে রান্নাবান্না আমি করি না তেমন একটা। আর সকালের দিকে আমি ম্যাক্সিমাম টাইমে বের হই না, বিকেলের টাইমে বের হই, কারণ ওই সময় মানুষ বেশি থাকে। তো তখন আমি ঘরের দরজা খুলে ভিতরে গেলাম। তো আমার ঘরে হচ্ছে কি স্যাবলন ছিল না, অ্যান্টিসেপটিক কিছু ছিল না, কারণ এগুলো আমি কী করবো। তো পাশের এক ভাই ছিল, ওনারা আবার ফ্ল্যাট থাকতো, মানে হচ্ছে পাকা ঘরে থাকতো। তো আমি তাকে ডাক দিলাম যে, ভাই এরকম অ্যান্টিসেপটিক আছে কিনা। তো ওরা তখন রেগে গেলেন যে এত রাত্রে বলে তুমি অ্যান্টিসেপটিক চাইতে আসছো। ওনারা আমাকে খুব একটা পছন্দ করতেন না, তো প্রাণীকে আমি খুব পছন্দ করতাম। তো ওই সুযোগে আমি তাকে চাইলাম, তো ওনারা একটু খিটখিট করলেন। তো ওই ভাবি যে ছিল, ভাবি আবার বেশ ভালো ছিল, উনি গ্রামের মেয়ে এবং খুব ভালো মনের মানুষ। তো উনি আমাকে তখন বললেন যে তুমি চিল্লাচিল্লি করো না, আমি দিচ্ছি, দাঁড়াও, তুমি এটা দিয়ে যাও, ঠিক আছে। তো বললাম যে আপনি শুধুমাত্র একটু তুলাতে মাখায় দেন, আমি পুরোটা নিচ্ছি না। তো উনি বললেন তুমি নিয়ে যাও, কোথাও কেটে কুটে গেছে। আমি বললাম না, কেটে যায়নি, আসলে একটা বিড়াল বেশ আহত হয়েছে। এই কথা বলতেই ওই ভাইটা এত পরিমাণ রেগে গেল, মানে মারতে আসবে আমাকে, এরকম একটা অবস্থা যে বিড়ালকে করার জন্য করতেছিস, ওইটা দে। ততক্ষণে আমি তুলাতে খানিকটা চাউল মাখিয়ে ফেলেছি। তো উনি তখন ছিনিয়ে নিয়ে গেল আমার কাছ থেকে। তো আমি এই তুলাটা নিয়ে চলে আসলাম। এসে আমি সেই বিড়ালটার যেখানে আঘাত লেগেছে, মানে ব্যথা পেয়েছে, সে ব্যথা পাওয়ার অংশে তাকে আমি বেশ খানিকটা ওই হেক্সিসল না কি বলে ওইটাকে, এটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে একটা তেনা দিয়ে পেঁচিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি জানি যে বিড়ালটা ক্ষুধার্ত, তো ওই রাত্রে বলে আমি খাবার খুঁজে পাবো। আমি তখন আবার বাইরে বের হয়ে আসলাম। বের হয়ে এসে ওই রাস্তার মাথায় গিয়ে আমি তার জন্য কিছু খাবার নিলাম, ভালো খাবার নিলাম, নিয়ে তাকে খেতে দিলাম। তো সে খেয়ে আমার দিকে তাকিয়ে দুর্বল দৃষ্টিতে সেখানে শুয়ে পড়লো। টুকরির ভিতরে একটা গামছা সুন্দর মতো পেঁচিয়ে দিয়েছিলাম, সে যাতে ঘুমাতে পারে। তো আমি তাকে পাশে রেখে আমি তখন ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন সকালবেলা উঠে দেখি বিড়ালটা ঘরের ভিতরে নেই। মানে কোথাও নেই। আর আমার ঘর তো ভিতর থেকে আটকানো, জানলাগুলো বন্ধ করা, কোথায় গেল কিছু বুঝতে পারছিলাম না। তো সে বিড়ালটা ঘরের ভিতরে কোথাও নেই, আমি তাকে দেখতেই পাচ্ছিলাম না। তো ঘুম থেকে উঠে নাস্তা করতে গেলাম, নাস্তা করে ওর জন্য নাস্তা নিয়ে আসলাম, কিন্তু আমি আসলে ও যে ঘরের ভিতরে আছে সেটা আমি দেখতে পাচ্ছিলাম না। তো আমি নাস্তাটা রাখি টেবিলের উপর রেখে আমি বলি কি যে থাক, ও আসলে খেয়ে নেবে। তো আমি তখন বাইরে যাই। সকালের ওই টাইমটাতে আমি একটু বাইরে একটু হাঁটাহাঁটি করি, এখানে কিছু বন্ধু বান্ধব আছে, ওদের সাথে একটু গল্প গুজব করি। দুপুরের পর হচ্ছে কি আমি বের হই, অনেকদিন সকালবেলাও যাই এগুলো নিয়ে। তো আজকে সকাল হচ্ছে আমাকে একটু আবার বাদাম কিনতে আড়তে যেতে হবে, আড়তে গিয়ে আবার বাদাম ভেজে তারপরে বের হতে হবে। তো আমি সেটা কেনার জন্য 11টার দিকে আড়তে গেলাম। তো আমি যখন 1টার পর বাসায় ফিরলাম, খাবার সহ আমি নিজে খেয়ে এসেছি, প্লাস ওর জন্য খাবার নিয়ে এসেছি। তো আমি দেখলাম যে সকালের যে খাবার, সেই খাবার আসলে খেয়ে ফেলেছে ও, এবং ও ঘরের ভিতরেই ছিল কোথাও একটা, আমি দেখি নাই, খাবার খেয়ে ফেলেছে। এবং দুপুরের খাবারটা আমি এরকমভাবে রেখে গোসল টোসল করে আমি সমস্ত কিছু নিয়ে আমি বের হয়ে পড়লাম। বের হয়ে আমি পার্কের দিকে গেলাম, যেখানে বিক্রি হয় বেশি। তো আমার দিন তো এরকমভাবে কাটলো। পরের দিন সন্ধ্যা 10টা-11টার দিকে আমি চলে আসলাম, বাসায় এসে এবং ঘর খুলে দেখি কি যে বিড়ালটা সেখানে এরকমভাবে শুয়ে আছে, এবং দুপুরে যে খাবারগুলো রেখেছিলাম সেই খাবারগুলো সে খেয়েছে। তার মানে ঘরের ভিতরে এমন কোনো ফাঁকা আছে যেটা দিয়ে ঘর থেকে বাইরে বের হয় এবং ঘরের ভিতরে ঢোকে, এবং ঘরের ভিতরের কোনো একটা জায়গা হয়তো লুকিয়ে থাকে। তো আমি রাত্রগুলোকে মাথায় হাত বুলিয়ে দিলাম। ও তখন বেশ খানিকটা সুস্থ এবং এক প্রকার ঘুমিয়ে আছে। তো
তো আমি তাকে খাবার বাড়িয়ে দিলাম, সে খেলো না, ভাবলাম যে রাত্রে খেয়ে নিবে। তো এরকম করে প্রায় একদিন তার সুস্থ হতে কাটলো, সে দেখলাম খানিকটা হাঁটতে পারছে। তো ওই রাত্রেবেলা আমি তখন আচমকা আমার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। আমি ওই রাতের পরে ওকে হচ্ছে গিয়ে প্রায় কয়েকদিন দেখতে পাই না। পরদিন সকালবেলা উঠে আমি হয়তো ভাবি যে ও খাবে, তো সারাদিন আমি খাবার রাখি কিন্তু খাবারও খায় না। বলতে ও তো আর এখানে নেই যে খাবার খাবে, হয়তো চলে গিয়েছে। তাই আমি মনে মনে ভাবলাম যে হয়তো চলে গিয়েছে ওর মালিকের কাছে বা যেখানে থাকে, কারণ বিড়ালটা ছিল বেশ দামি ধরনের একটা বিড়াল এবং অন্য ধরনের বিড়াল, দেশি বিড়ালের মতো না। তো আমি ভেবেছিলাম যে ওকে আমার সাথে রাখবো, কাছে রাখবো, কিন্তু চলে গিয়েছে, সে তো ভালো হয়েছে। তো আমি তখন আমার মতো করে চলাফেরা করতে লাগলাম, রাত্রেবেলা খাবার দাওয়ার সমস্ত কিছু করতাম। তো ওই দিন রাত্রেবেলা আমি বাসায় ফিরে অবাক হয়ে যাই, এটা দেখি যে আমার ঘরের ভিতরে বেশ কিছু খাবার রাখা প্যাকেটে করে, মানে একটা পলিথিনের থলের ভিতরে ভরা বেশ কিছু খাবার প্যাকেটে করে আমার টেবিলের উপর রাখা। এই খাবারগুলো আমি আনিনি, আমি খাইনি, আমি কিছু করিও নি। আমি তো বাইরে থেকে নাস্তা করে এসেছি। ম্যাক্সিমাম দিনে আমি নাস্তা করতাম বিভিন্ন রুটি, তারপর হচ্ছে খিচুড়ি, মানে সস্তার যত খাবার আছে ভর্তা ভাতি সব দিয়ে। তো আমি মাংস খাই না কতদিন আমি নিজেও জানি না, কারণ হচ্ছে গিয়ে মাংস খেতে গেলে আমার বাড়িতে টাকা পাঠানো হবে না, নিজে চলাচল এখানে করা হবে না। তো সব মিলিয়ে আমি ওইটাই চিন্তা করলাম যে আমি ডাল ভাতই খেয়ে আসি। তো বাড়িতে এসে আমি খেয়াল করলাম যে টেবিলের উপর পলিথিন ভর্তি বেশ কিছু খাবারের বাক্স রাখা। বাক্সগুলো কাঠ দিয়ে তৈরি ছিল এবং অদ্ভুত ধরনের সব খাবারের বাক্স। সেই কাঠের বাক্স আমি যখন খুললাম, আমি প্রথম অবাক হয়েছিলাম যে ঘরের ভিতরে এগুলো কোত্থেকে আসলো। ঘর তো তালা মারা, এমন তো না যে ঘরের চাবি অন্য কারোর কাছে আছে, ঘরের চাবি তো আমার কাছেই আছে। তো সেহেতু আমি এটাকে খুলেছি, কিন্তু অন্য কেউ তো ভিতরে ঢুকবে না। তো আমি সেই বাক্সটা, কাঠের বাক্সটা, চারকোনা সেই কাঠের বাক্সটা যখন খুলে দেখলাম ভিতরে বেশ কয়েকটা বাটি রাখা। সেই বাটিগুলো কাঠের তৈরি বাটি এবং সেই বাটিগুলো আমার বাটি ভর্তি খাবার, বিভিন্ন ধরনের মাংস, মাছ, তারপরে সবজি, ডিম, এই সমস্ত দামি দামি সব খাবার রাখা। তো এগুলো দেখে আমি চমকে গেলাম, যেটা ঘরের ভিতর কে রেখে গেল। তো ভাবি রেখে যায়নি তো, কিন্তু ভাবির কাছে তার চাবি নেই, সে রাখবে কীভাবে? ভাবি যদি আমাকে টুকটাক এটা ওটা করে পছন্দ করে, কিন্তু ভাবি তো কোনোভাবে এটা রাখবে না, তাহলে এটা কে রাখলো? আমি একটু বিস্মিত হয়ে গেলাম। তো যাই হোক, আমার তখন ওইগুলো দেখিয়ে বেশ খেতে ইচ্ছে হচ্ছিল, যে রাখক রেখে গিয়েছে। তো আমি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমার কাছে মনে হতে লাগলো যে ঘরের ভিতরে কোনো কিছুর অতি মিষ্টি সুঘ্রাণ আমি পাচ্ছি। যে সুঘ্রাণটা আসলে সাধারণত আমার ঘরের ভিতরে থাকে না বা আসে না। এই সুঘ্রাণটা কোত্থেকে আসছে সেটাই আমি বুঝতে পারছিলাম না। তো আমি খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে তাকাতে লাগলাম, কিন্তু কোথাও সেই সুঘ্রাণের উৎস খুঁজে পাচ্ছিলাম না। তো আমি তখন ঘুমিয়ে পড়লাম। ঘুমের এক পর্যায়ে রাত তখন প্রায় 2:30-3টার দিক হবে। আমার ঘুম ভেঙে গেল। কেন যেন মনে হচ্ছিল যে আমার রুমের ভিতরে কেউ একজন আছে এবং আমার দিকে এক চোখ করে তাকিয়েছিল এতক্ষণ। আমি যখন উঠলাম তখনই মনে হচ্ছে যে সেই জিনিসটা আর ঘরের ভিতরে নেই, অন্য কোথাও চলে গিয়েছে। তো আমার মাথায় কিছু আসলে ঢুকছিল না, মানে সমস্ত কিছু অগ্রিম ঘটে যাচ্ছিল, অদ্ভুতভাবে ঘটে যাচ্ছিল। তো আমি পরের দিন রাত্রেবেলার ঘটনা বলি। আমি হচ্ছে কি পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমার যে স্যান্ডেল ছিল সেই স্যান্ডেল দুটো হচ্ছে ছিঁড়ে গিয়েছিল। তো আমি তখন আল্লাহকে বললাম যে আল্লাহ, এরকম গরিবি কেন দিয়েছো, যেরকম ছেঁড়া স্যান্ডেল পরে যেতে হবে এখন, এরকম ছেঁড়া স্যান্ডেল পরে আমি হাঁটতে পারছি না, পায়ে ব্যথা করছে। নতুন একটা স্যান্ডেল যে কিনবো, আজকের ইনকাম যদি হয় তাহলে কিনবো সেই নতুন স্যান্ডেল। আমি সেটাই ভাবতে লাগলাম যে নতুন স্যান্ডেল একটা কিনে নিব। তো ওই দিনকে তো ওইটা বলে আমি চলে গেলাম। তো রাত্রেবেলা যখন আমি বাসায় ফিরলাম, রাত্রেবেলা বাসায় ফেরার পর আমি আসলে সত্যি চমকে গেলাম যে এরকমটা কীভাবে সম্ভব যে আমার ঘরের ভিতরে ইসের উপর র্যাকের উপর নতুন একটা স্যান্ডেল রাখা, এবং সেটা খুবই দামি একটা জুতাটা চামড়ার জুতা এবং খুবই দামি এবং অন্য রকমের জুতা, যা কিনা আমার দেখে খুব পছন্দ হলো, কারণ এরকম জাতীয় জুতা আমি সবসময় বরাবরের মধ্যে পছন্দ করি এবং পরতে চাই। তো এই জুতাটা এখানে কে দিয়ে গেল সেটা বুঝতে পারলাম না। প্রথম দিন খাবার বা দ্বিতীয় দিন জুতা, মানে আমি মুখ দিয়ে যেটাই বলতাম সেটাই যেন হয়ে যেত যে কেউ একজন আমাকে সেগুলো দিয়ে যাচ্ছে। তো আমি তখন টেস্ট করার জন্য ওই দিনকে বললাম যে আল্লাহ, আমার এই ছেঁড়া জামা কাপড় এবং এগুলো পরেই আমাকে প্রত্যেকদিন যেতে হয়, ছেঁড়া জামা কাপড় এগুলো আমার আসলে খুব ভালো লাগে না এগুলো পরতে। আমার কাছে টাকা থাকলে আমি দামি জামা কাপড় পরতাম। তো আমি একটু বুদ্ধিমান ছিলাম, যার কারণে বুঝে যাচ্ছিলাম যে কেউ একজন আমাকে হেল্প করছে, সেটা কি আমি জানি না, তবে কেউ একজন আমার আশেপাশে আছে এবং আমাকে হেল্প করছে চুপি চুপি। তো আমি হয়তো ভেবেছিলাম যে মহল্লার কোনো লোকজন হবে। মহল্লার একটা মেয়ে আছে, ওর নাম সুরভি আমাকে মাঝে মধ্যে ডেকে হাসে। তো এগুলো সুরভির কাজ নয়, তো সুরভি আমার কাছে শুনছে না তো এগুলো। তো আমি তখন দরজা খুলে বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম কি যে কেউ নেই। তো আমি তখন বললাম কি যে না, এগুলো তো সুরভির কাজ না, দেখি এইটা কালকে হয় কি না। তো আমি তখন এগুলো বলে ঘুমিয়ে পড়লাম, রাত্রেবেলা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি বের হতে পারিনি, আমি দেখি কি যে আমার আলনার উপর এবং আমার টেবিলের উপর বেশ কয়েকটা প্যাকেট রাখা।
নতুন করে বেশ কয়েকটা প্যাকেট রাখা। আর খাবারের প্যাকেট তো আসলে বন্ধ হয়নি, কারণ হচ্ছে গিয়ে ওই দিন থেকেই প্রত্যেকদিন রাত্রেবেলা খাবারের প্যাকেট আসতো। দিনের সকালবেলা কিংবা দুপুরবেলা আসতো না, শুধুমাত্র রাত্রেবেলা খাবারের প্যাকেট আসতো। এবং সেই খাবারের প্যাকেটের এত দুর্দান্ত সুস্বাদু সব খাবার থাকতো, যেগুলো আসলে আমি আমার জীবনে কোনোদিন খাইনি। ছোট থাকতে বাড়ি থাকতেও খাইনি। ছোট তো বাড়িতে শুধুমাত্র আলু সেদ্ধ, ভাত, ডাল এগুলো খেয়ে বড় হয়েছি, মাংস খুব কম খেয়েছি। কিন্তু এই যে খাবারগুলো, এই খাবারগুলো আমি জীবনেও খাইনি, যা এই 2-3 দিনে খাচ্ছি আমি। আমার আসলে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছিল যে এটা সত্যি নাকি মিথ্যা, কোনো কিছু বুঝতে পারছিলাম না। এটা আদতেও কি ঘটছে আমার সঙ্গে, নাকি আমি স্বপ্ন দেখছি? নিজের হাতে চিমটি কাটলাম, কিন্তু কোনো কিছু হলো না। আমি সত্যি সত্যি সেই প্যাকেটগুলো খুলে বিস্মিত হয়ে গেলাম, কারণ সেই প্যাকেটের ভিতরে বেশ কিছু দামি দামি জামা কাপড় ছিল, প্যান্ট ছিল, তারপর বেশ অনেক দামি দামি জামা, প্যান্ট, শার্ট, গেঞ্জি, এই সমস্ত জিনিসগুলো ছিল, যা কিনা আমি আমার বাপের জন্ম কোনোদিন দেখিনি। এবং খুব চমৎকার সব জিনিস ছিল এর ভিতরে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম। তখন আমি হা হয়ে বসে পড়লাম যে এগুলো তাহলে কি হচ্ছে আমার সঙ্গে, এগুলো কি দিয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। ওই মুহূর্তে আমার মাথায় আসলো যে আমি কিছু টাকা চাই তার কাছে। যদি সে আশেপাশে থেকে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই টাকা দিবে, যেটা এত জামা কাপড় আমাকে কিনে দিয়েছে। আর আমার মনে হচ্ছিল যে এটা সুরভি করেছে, কারণ সুরভির কাছে এত টাকা পয়সা নেই যে ওইগুলো আমার জন্য করবে। হয়তো একটা স্যান্ডেল আমাকে কিনে দিতে পারে, কিন্তু এত দামি জামা কাপড়, খাবার, এগুলো ওর মতো ওর সাধ্য নেই আসলে। খাবারগুলো দেখে মনে হচ্ছে 5 স্টার হোটেলের খাবার, কারণ সুরভি গার্মেন্টসে কাজ করে। গার্মেন্টসের কাজ করে কয় টাকায় বা বেতন পায় যা দিয়ে এগুলো করবে? তো আমার তখন বিস্ময় হতে লাগলো যেগুলো কি করছে। তো ওই রাত্রেবেলা আমি তখন ঘুমাতে যাওয়ার আগে বললাম কি যে আমি আজকে অনেকগুলো টাকা চাই, আমার টাকা লাগবে। কারণ হচ্ছে কি আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার জন্য টাকা নেই, অনেকদিন বাড়িতে যাই না। যদি হতো তাহলে বাড়িতে যেতাম। তো পরের দিন সকালবেলা উঠে দেখি একটা খাম রাখা আমার বিছানার পাশে, এবং সেই খামের ভিতরে 12,000 টাকা রয়েছে। তো এত টাকা দেখে তখন আমি বিস্মিত হয়ে গেলাম যে 12,000 টাকা আমার কামাতে সারা মাস লাগে, আর এখানে 12,000 টাকা একটা খামের ভিতরে এরকমভাবে রেখে গিয়েছে। এমন না যে কেউ ঘরের ভিতরে এসেছে, কারণ ঘরের ভিতর তখন তালা দেওয়া, ভিতর থেকে তালা দেওয়া, বাইরে থেকে কারোর ঢোকার সুযোগ নেই। কি এগুলো কাজগুলো করছে? আমি তখন কিছু বুঝতে পারছিলাম না যে আসলে কার কাজ এটা এবং কেন এগুলো করছে। সব মিলে আমার মাথা আসলে গোলমাল পেকে যাচ্ছিল। আমি পরের দিন সকালবেলা ওই টাকাগুলো নিয়ে আমি নতুন জামা কাপড় পরে, জুতো পরে আমি তখন বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো আমি সরাসরি চলে গেলাম সদরঘাটে এবং গিয়ে লঞ্চে উঠলাম। তো আমি আসলে কোনোদিন এরকম ভিআইপি ভাবে চলাফেরা করিনি, যতটা ওই সময়টাতে চলাফেরা করা শুরু করলাম। আমি জামা কাপড় পরে সরাসরি, সাধারণত আমাদের ডেকে গিয়ে অভ্যাস যে আমরা ডেকে করে বাড়ি পর্যন্ত যাই, কিন্তু আজকে ভাবলাম যে একটা কেবিন নিয়ে যাব এবং কেবিনে থাকবো। কারণ হচ্ছে এরকমটা কখনো হয়নি যে এরকম এত টাকা একসাথে আমি বাড়িতে নিয়ে যেতে পেরেছি। ঈদের টাইমে এত বিক্রি হয় না, কারণ হচ্ছে গিয়ে বাদাম কিংবা অন্যান্য ব্যবসায়ীতে এত লাভ হয় না। তো আমি ভেবেছিলাম যে আমি 10 নম্বরে একটা গেঞ্জি বিক্রির দোকান দিব, অথবা ফুটপাথে যদি একটা গেঞ্জি বিক্রির দোকান দিই তাহলে হয়তো সেটা ভালো চলবে। তো সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম বেশ কিছু টাকা জমিয়ে। তো ভেবেছি যে আমি ওই সময়টাতে এসে তারপর এটা করব। তো আমি সেই চিন্তা করে আমি বাড়িতে গেলাম। তো বাড়িতে যাওয়ার সময় আমার কাছে বেশ কিছু টাকা ছিল, আমার নিজের রোজগারে 6,000 টাকা ছিল, আর এদিকে 12,000। তো এত টাকা নিয়ে আমি বাড়িতে কখনো যাইনি। তো আমি কেবিন ভাড়া নিলাম একটা, এবং রাত্রেবেলা বেশ ভিআইপি খাবার খেলাম। খেয়ে আমি বাড়িতে পর্যন্ত গেলাম। তো মোটামুটি 2,500-3,000 টাকার মতো খরচ হলো আমার বাড়িতে আসতে আসতে। আরও বেশ কিছু জিনিস কিনেছিলাম। তো বাড়িতে আসার পর সকলে অবাক হলো যে এরকম ফাংফুং চেহারা, তারপর এরকম আধুনিক জামা কাপড়, এরকম জিনিসপাতি এর আগে তো কখনো নিয়ে আসিনি। তো এগুলো দেখে সকলে অবাক হলো, আমাকে জিজ্ঞেস করলো যে কি গুপ্তধন পাইছিস কিনা। তাই বললাম কি যে আরে না, গুপ্তধন না, ভালো একটা জায়গায় ব্যবসা করি তো এই জন্য। তো সকলে তখন জিজ্ঞেস করলো, তখন আমি তো কাউকে কিছু বলিনি, তখন ওই তো একটা ব্যবসা আছে। তো বাড়িতে আসার পর সকলে আমাকে দেখে অবাক হচ্ছিল। আমার আম্মা যখন দেখলো যে আমি বড় মাছ কিনে নিয়ে এসেছি বাড়িতে, সবাই সব দিকে একটা আনন্দের ইয়ে ছিল, উৎসবের মিছিল ছিল, সকলে আনন্দ পাচ্ছিল। আমার বোনেরা, ওদের জন্য নানান ধরনের জিনিস নিয়ে এসেছি। তো এর আগে এরকম কোনো কিছু আনতে পারিনি। তো এই প্রথমবারের মতো হয়তো আমার পরিবারের লোকজন দেখে এতটা অবাক হলো, বা আমাকে এতটা সম্মান দিচ্ছিল যে আমার বড় ভাইদেরকে যেগুলো দিত, যেগুলো দেখে আমি হিংসা করতাম যে আমার বড় ভাইদেরকে এরকমভাবে ওরা টাকা পয়সা দেয় বলে ওদেরকে এরকম আদর যত্ন করে, কিন্তু আমাকে করে না। কিন্তু এবার আসলে সকলের ভাবমূর্তি দেখে আমি অবাক হয়ে গেলাম যে সকলেই আমাকে সম্মান করতে শুরু করলো এবং আমাকে দাম দিতে শুরু করলো। আমার কথার দামও তখন অনেক দামি হয়ে যেতে শুরু করলো, যে সকলে আমার কথার দাম দিচ্ছে, আমি যা বলতেছি সেটা মানতেছে। তো এক প্রকার টাকা পয়সা না থাকলে যে কি হয় সেটা আমি তখন বুঝতে পেরেছি। তো আমি ওই দিন সারাদিন তো এরকমভাবে কাটালাম। রাত্রেবেলা আমি তখন হচ্ছে গিয়ে আমার যে ঘর ছিল, আমরা তো সব একসাথেই ঘুমাতাম ভাইরা। তো বড় দুই ভাই তো ছিল না, আর বড় ভাই বিয়ে করে ফেলছিল বলে আলাদা হয়ে গেছিল, আর আমি এবং মেজো ভাই হচ্ছে গিয়ে ওই ঘরে ঘুমাতাম। তো মেজো ভাই তো এখন ঢাকা থাকে, তো ওই ঘরের ভিতরে মোটামুটি আমি একাই ঘুমাই তখন। তো আমি তখন গিয়ে সেই ঘরের ভিতরে উঠলাম।
তো রাত্রেবেলা আমি শুয়েছিলাম, আমি বেশ খুশি এবং আনন্দিত ছিলাম, এত আনন্দিত আমি এর আগে কখনো হইনি। তো আমি তখন রাত 1:30টার মাঝে আচমকা ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে খেয়াল করি যে একটা অদ্ভুত সুঘ্রাণ আমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, মানে আসছে আর যাচ্ছে, এরকম একটা সুঘ্রাণ, কখনো তীব্র হচ্ছে কখনো পাতলা হচ্ছে। তো আমি তখন বুঝতে পারছিলাম না যে এই ঘ্রাণটা তো আমি ঢাকায় সেই রুমের ভিতরে পেয়েছি, আমার ঘরের ভিতরে, এখানে কিভাবে আসলো সেটা তো বুঝতে পারছি না। ওই মুহূর্তে আমি উঠলাম, উঠে আমি তখন আশপাশে জিজ্ঞেস করতে লাগলাম কি। তো একটা অদৃশ্য দৈবিক কণ্ঠ তখন ভেসে উঠলো। আমি তখন ভয়ে চিৎকার করতে যাব, কিন্তু কেউ একজন আমার মুখ চেপে ধরলো এবং সে আমার কানে কানে এসে বলল, কথা বলো না, কথা বললে সকলে জেনে যাবে, চুপ থাকো, আমি যেটা বলছি সেটা শোনো। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কেউ একজন আমার আশেপাশে ছিল এবং আমি বুঝতে পারছিলাম যে কেউ একজন আছে। ওই মুহূর্তে একটা মেয়ে কণ্ঠ আমাকে বলে উঠলো যে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, অথবা তুমি যে আমাকে দেখতে পাচ্ছ না সেটা আমার কারণেই তুমি দেখতে পাচ্ছ না, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তখন গাড়িটা স্বাভাবিক হলাম এবং চিৎকার না করে আশপাশে তাকাচ্ছিলাম, বেশ বিস্মিত হয়ে ভয়ে আমি তো একদম কুচকে মুচকে আছি। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম আবার যে আপনি কে এবং আপনি অদৃশ্য হয়ে কীভাবে কথা বলছেন, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। তখন সেই মেয়েটি আমাকে বলল যে দেখতে পাবে, আমাকে দেখতে পাবে, সময় হলে দেখতে পাবে। এখন আমার কথা শোনো, আমি তোমাকে সব কিছু দিয়েছি বুঝছো, আর তোমাকে আমি ভবিষ্যতেও সব কিছু দিব, কিন্তু আমাকে কখনো দেখতে চাবে না, ঠিক আছে? আমি তোমার সামনে আসতে পারবো না। আমি তখন বললাম যে কেন দেখতে পারবো না, আর তুমি কে, কোত্থেকে এসেছো, তোমাকে কেন আমি দেখতে পাচ্ছি না, তুমি কি কোনো মানুষ নও? মেয়েটি তখন বলল, হ্যাঁ আমি কোনো মানুষ নই, আমি একটা পরী, আমাকে তুমি দেখতে পাবে না, এই জন্যই আমি তোমাকে দেখাও দিব না। তোমার যখন যা প্রয়োজন তুমি আমাকে সেটা জিজ্ঞেস করবে, আমি তখন তোমাকে সেটা দিব, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রেখো, কখনো অন্যায় আবদার করবে না। আর আমি তোমার কাছে এমনি এমনি আসিনি, তুমি আমাকে সাহায্য করেছিলে বিদায় আমি তোমাকে সাহায্য করছি, এবং আমি তোমার আশেপাশে সবসময় থাকতে চাই, তোমাকে হেল্প করতে চাই। তুমি কখনো কোনো অন্যায় কাজ করবে না, ঠিক আছে? তোমার মনটা অনেক সাফ এবং তুমি অনেক নেক দিল ইনসান, এই কারণে হচ্ছে আমি তোমাকে দেখা দিয়েছি এবং তোমার আশেপাশে আছি। যদিও তুমি আমাকে হেল্প করেছিলে, সেটার কারণে আমরা অনেকে কারোর কাছে যাই না, কিন্তু তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তুমি এরকমই সারা জীবন থেকো এবং কখনো বদলে যেও না, কখনো অসৎ পথে হেঁটো না, ঠিক আছে? এটা বলেই সেই পরী মেয়েটা ওইখান থেকে গায়েব হয়ে গেল। ওই মুহূর্তে আমার মনের ভিতরে যে কি চলছিল আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমি বেশ ভয় পেয়েছিলাম প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন পরী মেয়েটা আমাকে বলল যে সে একটা পরী এবং সে আমাকে সবসময় হেল্প করবে, যখনই আমার কোনো বিপদে পড়বো সে আমার আশেপাশে সবসময় থাকবে, ওইটা শুনে তখন আমার মনের ভিতরে এক প্রকার লাড্ডু ফুটতে শুরু করলো। আমি তখন মনে মনে ভাবলাম যে আসলে সত্যি পরীটা নিশ্চয়ই আমাকে হেল্প করার জন্য এসেছে, এবং আমি বেশ খুশি হয়ে গেলাম। আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। তখন আমার আম্মা বাইরে এসেছিল কোন কাজের জন্য। আম্মা তখন বললো কিছু, কিরে কিরে কি হয়েছে তোর? আমি বললাম আম্মা কিছু হয় নাই, তুমি যাও। তো তারপর আম্মা চলে গেল এবং আমি তো বেশ খুশি ছিলাম। ওই রাতে আমার একদম খুশিতে ঘুমই হলো না, এরকম একটা অবস্থা। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো একদম পুরো রাজার মতো, আমি আমার কাছে যে টাকাগুলো ছিল, আমি জানি যে পরী মেয়েটাকে কাছে যদি টাকা চাই তাহলে সে আমাকে দিবে, আর বাড়িতে আমি এরকম করে খরচ করতে আমি দ্বিধাবোধ করবো না। তো আমি তখন বাজারে চলে গেলাম। ওই দিনকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পর বাজারে চলে গেলাম। তো বাজারের সব থেকে বড় যে মাছটা ছিল সেই সব থেকে বড় মাছটা কিনলাম। তারপরে ব্যাগ ভর্তি বাজার, বস্তা ভর্তি চাল টাল যত কিছু হতো সব কিছু কিনে আমি বাড়িতে নিয়ে আসলাম, কারণ আমি জানি যে আমার কাছে যে কয় টাকা আছে সে কয় টাকা খরচ হয়ে গেলে কোনো সমস্যা নেই, পরী মেয়েটা আমাকে দিবে। তো আমি তখন বাড়িতে এসে সেই জিনিসগুলো রাখলাম। তো সকলে দেখে অবাক হয়ে গেল, আমার বড় ভাবি, তারপর আমার বোনেরা, সকলে অবাক হয়ে গেল। বললো কি যে কি রে তোর কাছে এত টাকা আসলো কোত্থেকে, তুই কি গুপ্তধন পেয়েছিস নাকি? তেমন কিছু না, না মা, গুপ্তধন পাবো কিসের জন্য, আসলে এই মাসে ইনকামটা একটু ভালো হয়েছে, তো এই জন্য ভাবলাম যে তোমাদেরকে বড় মাছ কিনে খাওয়াই, মাংস সবকিছু কিনে খাওয়াই, তোমরা তো এগুলো খেতে পাও না, বা আমি নিজেও খাই না। তো সে তো ভাবলাম যে সবাই একটু আনন্দ মজা করে কয়েকদিন খায়, কিন্তু আছি এখানে সপ্তাহখানিক, তো তুমি চিন্তা করো না সব বিষয় নিয়ে। তো আমি খুশি ছিলাম। বেশ রাত্রেবেলা আমি আমার ঘরের ভিতরে আমি একটা গান গাচ্ছিলাম যে ও পরি তুমি কোথায়, তুমি আসো আমার কাছে, আমার তো কিছু সাহায্য লাগবে। তো এটা এক প্রকার মজার ছলে গান গাইছিলাম। তো পরী মেয়েটা তখন হেসে দিল, অনেক জোরে হেসে দিল। সিধু বলল কি যে এটা তোমার গান, আমাকে ডাকার গান, ভালো একটা গান আবিষ্কার করেছো বটে। তবে শোনো, তোমাকে কিন্তু আমি বলেছিলাম যে সৎ থাকতে, তুমি কিন্তু অসৎ পথের দিকে হাঁটছো, কারণ হচ্ছে তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম তুমি মুহূর্তের ভিতরে খরচ করে ফেলেছো, এটা কিন্তু তুমি ঠিক করোনি। আর এরকম করলে আমি কিন্তু তোমাকে আর কোনো টাকা পয়সা দিব না। আমি তোমাকে সাহায্য করি মানে এই না যে তুমি যা ইচ্ছে তাই করবে। তখন আমি বললাম যে আমি চাইছি কোথায় কি করলাম, আমি কি সেই টাকা দিয়ে জুয়া খেলেছি, না সেগুলো আমি বাজে কাজে খরচ করেছি, কোনো কিছু তো করিনি। তখন পরী মেয়েটা বলল তুমি তো খরচ করে ফেলেছো তাই না,
সেটা তো ঠিক না, এত তাড়াতাড়ি এত টাকা খরচ করা ঠিক না। আমি তখন পরি মেয়েটিকে বললাম, আমার তখন প্রায় কান্নায় পেয়ে গিয়েছিল যে, জানেন পরি ম্যাডাম, আমার ছোটবেলায় অনেক কষ্ট করে বড় হয়েছি আমরা। এমন হয়েছে যে 3 জনে একটা রুটি ভাগ করে খেয়েছি। এরকম কষ্টের দিনও আমরা কাটিয়েছি। অনেকদিন শুধুমাত্র আলু সিদ্ধ আর ভাত খেয়ে আমরা কাটিয়েছি। আমার বড় ভাই, আমি, বড় ভাই দুজন আমাকে তাদের নিজের খাবারটা দিয়ে দিত। তখন তো আমি ছোট ছিলাম। আমার ছোট বোনগুলোকে আমি নিজে আমার খাবারগুলো দিয়ে দিতাম। আমাদের ঘরে এত অভাব ছিল যে 7 ভাই বোনের এই ঘরে আমরা 3 বেলা ঠিকমতো খেতে পারতাম না। এমনও হয়েছিল যে 1 বেলা খেতাম আর 2 বেলা না খেয়ে থাকতাম। রাত্রেবেলা খাওয়ার জন্য আম্মার কাছে চিৎকার চেঁচামেচি করতাম। আম্মা কোনো কিছু করতে পারতো না। তখন কি করতো, ওই পাশের বাড়ি থেকে আধ বোয়া বা 1 বোয়া চাল চেয়ে এনে রাত্রেবেলা আমাদেরকে শুধুমাত্র জাউ রান্না করে খাওয়াতো। তাও পুরো পেট ভরতো না। এত পরিমাণ কষ্ট করে সময় কাটিয়েছি। যখন একটু বড় হলাম, বুঝতে শিখলাম, আমাদের ঘরে চাল ডাল সবসময় থাকতো না। কারণ আব্বা যে ফিল্ডে কাজ করতো, যে মাঠে কাজ করতো, সেই মাঠের ফসল পুরোপুরিভাবে আমাদেরকে দিত না। 3 ভাগের 1 ভাগ আমাদেরকে দিত, 2 ভাগ মালিক পক্ষ নিয়ে যেত। ওই দিয়ে আমাদের সারা মাস চলতো না, সারা বছর চলতো না, মানে পুরো সিজন চলতো না। অনেক কষ্ট করে বড় হয়েছি, খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি। তো হঠাৎ করে যখন আমার হাতে এতগুলো টাকা আসলো, যে টাকাগুলো আমি আমার বাবা মাকে ভালো মন্দ খাওয়া, বোনদেরকে ভালো মন্দ খাওয়ানোর সুযোগ হয়েছে, তখন না আসলে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি তখন সেই টাকাগুলো আমার বাড়ির বাজার করার উদ্দেশ্যে খরচ করে ফেলেছি। বাড়িতে এত বেশি বাজার করেছি, আমার মন ভরে বাজার করেছি, যাতে আমার আম্মা, আমার বাবা, আমার বোনেরা ঠিকঠাক মতো খেতে পারে। এই জন্য করেছি, না হলে আমি করতাম না। সত্যি আমাকে মাফ করে দিবেন। এই কথা শোনার পর আমার তো মন খারাপ হলোই, প্লাস আমার প্রায় কান্দ অবস্থা চলে এসেছিল। পরিমেয়টা শুনে বলল কি যে, এখনো পৃথিবীতে এরকম গরিব মানুষ আছে যারা কিনা না খেয়ে জীবনযাপন করে। আমি বললাম কি যে, আমি ঢাকায় থাকতেই তো মাঝে মধ্যে নাম খাই না। কারণ হচ্ছে, আপনি তো দেখেছেনই ঢাকায় থাকতে কিরকম খাওয়া দাওয়া করি আমি সেখানে থাকতে 3 বেলাই সকালে রুটি দিয়ে নাস্তা করি, রাত্রেবেলা ওই হয়তো ভর্তা ভাত ডাল এগুলো খাই। কারণ আমি জানি যে কম ইনকাম হলে আমাকে এগুলোর ভিতরে অ্যাডজাস্ট করতে হবে। বেশি ইনকাম হলে আমি এগুলো বাড়িতে পাঠাতে পারবো, বা আমাকে ভালো মতো দেখতে পারবো, তারা খেয়ে পরে বাঁচতে পারবে, তারপর তাদের ভালো মন্দ খাওয়াতে পারবো। এইরকম ইচ্ছাটাই আমার ছিল, সেরকমটা আমি করেছি। আপনি যদি টাকা না দিতে চান, না দেন, তবে আমার কোনো কিছু করেনি। আমার বাবা মাকে আমি সেগুলো কিনে খাওয়াবো, এবং এটাই আমি করবোই। আপনি যদি থাকেন তাও করবো, না থাকলেও করবো। তো এই কথা শুনে পরিমেয়টা তখন মন খারাপ করলো, এবং তাকে তো আমি দেখতে পাচ্ছিলাম না। সে তখন বললো, আচ্ছা বুঝতে পেরেছি, আমার ভুল হয়ে গিয়েছে, ঠিক আছে, আপনি দয়া করে কিছু মনে করবেন না। তো আমি তখন বললাম যে, না আমি কিছু মনে করিনি, আপনি কিছু মনে করবেন না। কারণ হচ্ছে গিয়ে, আপনি তো যদি আমাকে হেল্প করছেন, যদি আপনার কাছে শুনে খরচ করা দরকার ছিল, আর ঠিক আছে, আমার আর টাকা লাগবে না। তাই বলে আমি তখন শুয়ে পড়লাম। পরিমেয়টা তখন মন খারাপ করে ওখান থেকে চলে গেলাম, নিজেরও মন খারাপ হয়েছিল। তো এর পরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি দেখলাম কি যে, আমার পাশে একটা ব্যাগ বা থলের মতো কোনো একটা জিনিস রাখা, এবং সেই থলে যখন আমি খুললাম, থলে খোলার পরে আমি থলের ভিতরে বেশ কিছু জিনিস দেখতে পেলাম, যা কিনা আমাকে একদম অবাক করেছে। থলের ভিতরে বেশ কিছু হচ্ছে গিয়ে গহনাগাটি রয়েছে, এবং পাশে বেশ কয়েক বান্ডিল টাকাগুলো আমি গুনে দেখলাম যে 1000 টাকার বেশ কয়েকটা বান্ডিল নোট, প্রায় 4-5 লাখ টাকার মতো হবে। এবং গহনাগুলো এত দামি দামি গহনা যে সেগুলো হয়তো আমার বোনদের জন্যই দেওয়া হয়েছে, এবং সে পরিটাই দিয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। তো আমি বললাম যে, পরি, আপনি কোথায়? আপনি এই জিনিসগুলো কেন দিলেন আমাকে? আপনি জানেন যে এই জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই আমার, তারপর আপনি কেন দিলেন এই জিনিসগুলো? আমার তো কোনো দরকার নেই, আমরা যেরকম আছি ভালো আছি। তো ও তো দিনের বেলা তো কখনো আসে না, আমার সাথে দেখাও দেয় না। তো আমি জানতাম যে ঢাকায় যখন ছিলাম তখন ও আমাকে এরকমভাবেই করতো, আমাকে এরকমভাবে হেল্প করতো ওই জামা কাপড়গুলো দিয়ে, এবং ওই করেছিল এগুলো। কিন্তু ওকে তো আমি কোনো হেল্প করিনি, তাহলে ও আমাকে কেন এরকমভাবে আমাকে দেখা দিল, বা আমার আশেপাশে আছে, সেটা তো আমি বুঝতে পারছি না। একটা পরি তো কখনো কাউকে দেখা দেয় না। এই বিষয়ে নিয়ে আমি বেশ শঙ্কিত ছিলাম। তো আমি ওই জিনিসগুলো সাইডে সরিয়ে রাখলাম, কারণ আমার বুক তখন ধরফর করছিল এত দামি দামি জিনিস দেখে। আর খুব ভয় লাগছিল তখন, যে এই জিনিসগুলো যদি আমি বের করি বা কাউকে দেখাই, কেউ যদি টের পেয়ে যায় যে আমার কাছে জিনিসগুলো আছে, তখন কি ভাববে, এগুলো চিন্তা করে আমি তখন কিছু বলতে পারছিলাম না। তো আমি তখন হচ্ছে কি বাইরে বের হয়ে আসলাম। আমাকে খুবই শুকনো শুকনো লাগছিল। আমার বোনেরা তখন বললো, কি এত দেরি করে ঘুম থেকে উঠলি? তাই বললাম, না তেমন কিছু না। তো সারাদিন এরকমভাবে কাটলো। রাত্রে আমি যখন নিজের কক্ষে আসলাম, আসার পর আমি সেই সুঘ্রাণটা আবার পেলাম। তাই বললাম কি যে, আপনি এখানে আছেন তাই না? তো পরিমেয়টা তখন বললো, জি হ্যাঁ, এখানে আছি।
আমি বললাম যে এই জিনিসগুলো কেন আমাকে দিয়েছেন, আমার তো এই জিনিসের দরকার নেই, আর এত টাকা কোনোভাবে এই জিনিসগুলো আমার দরকার নেই, আমি আমি এগুলো নিয়ে কী করব। তো সেই পরিমেয়টা বলল যে এগুলো দরকার আছে, আমি দেখেছি তোমরা কিরকম জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে কুচিমুচি করে সকলে থাকো, আমি চাই যে এই টাকাগুলো দিয়ে তুমি তোমাদের ঘরটা পাকা করো, তোমার বাবা মা এবং বোনেরা যে ঘরে থাকে সেই ঘরটা পাকা করো এবং পাকা করে সেখানে তোমরা থাকো। আর এখানে বেশ কিছু গহনা আছে, তোমার 3 বোনের জন্য যথেষ্ট, এবং 3 বোনকে তুমি এই গহনাগুলো দিবে এবং বলবে যে তাদের এক বড় বোন এই জিনিসগুলো তাদেরকে দিয়েছে, এবং সেই বড় বোন তাদের সঙ্গে অবশ্যই একদিন দেখা করবে, আর আমার কথা কিন্তু বলবে না যে আমি একটা পড়ি, ঠিক আছে। তো আমি তখন কান্না করে ফেললাম, বললাম যে এত আদর যত্ন এর আগে আমাকে জীবনে কোনোদিন কেউ করেনি, সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে এবং ভালো একটা পড়ি, এরকম জিন আমি আমার জীবনে কোনোদিন দেখিওনি শুনিও নি এরকম জিনের কথা, তুমি সত্যি খুব মহান এবং দয়ালু। তো ওই জিন মেয়েটি তখন বলল যে দেখো, আমি তোমার কাছে এসেছিলাম তোমার মহানুভবতা, তোমার সততা দেখে, কিন্তু তোমার বাবা মায়ের প্রতি, সংসারের প্রতি ভালোবাসা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। গতকাল কথা ভেবেছিলাম তুমি টাকাগুলো এমনি নষ্ট করেছো, কিন্তু তুমি যে তোমার বাবা মায়ের বাজার সদাই করে দিয়ে এগুলো করেছো আমি জানতাম না, আসলে তুমি এগুলো কাজে লাগাও, ঠিক আছে। আর তুমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, হঠাৎ করে এতগুলো টাকা পেয়ে গেলে হয়তো মানুষ ভাববে যে তুমি কোনো অপকর্ম করেছো, করে টাকাগুলো কামিয়েছো। তুমি এক কাজ করবে, তুমি এই ঘরের জন্য টাকা তুমি ভেঙে ভেঙে দিবে এবং সেটা তোমার মার কাছে দিবে, মাকে বুঝিয়ে বলবে যেরকম এরকম, মা বাবার কাছে বুঝিয়ে বলবে, ঠিক আছে। আর গহনাগুলো তুমি তোমার নিজের হাতে তাদেরকে, তোমার বোনদেরকে দিবে এবং তোমার মায়ের সামনে, তোমার ভাইদেরকে কিন্তু এই কথা কখনো বলবে না, ঠিক আছে। তেমন লোক আচ্ছা ঠিক আছে। তো ওই রাত্রেবেলা আমি সেই জিনিসগুলো নিয়ে আমার মায়ের কাছে গেলাম, যাওয়ার পর পরিমিটা আমাকে যেরকমভাবে শিখিয়ে দিল যে আমি মাকে বললাম, মা একটা কথা বলবো, কিছু মনে করবে না। মা বললো কিছু না, আসলে আমার কাছে বেশ কিছু গহনা আছে, আমার 3 বোনের জন্য বানিয়েছিলাম, আর আমার বড় বন্ধু হীরামন যে আছে, হীরামনের জন্য আমি বানিয়েছি। তো সেই জিনিসগুলো তুমি তাদের কাছে একটু পৌঁছে দিও, ঠিক আছে, আর ওদেরকে তুমি দিয়ে দিও। তো মা বললো সেটা তুই দিলেই তো পারিস। আমি বললাম না মা, আসলে তোমাকে সত্যি কথা বলি। তো আমি মাকে তখন বললাম পরিমেয়টা আমাকে যা শিখিয়ে দিয়েছে, যেরকম একটা জিন আমার সঙ্গে আছে এবং সে আমাকে জিনিসগুলো আমার বোনদেরকে দেওয়ার জন্য দিয়েছে, এবং সে খুব ভালো একটা জিন, তুমি এই জিনিসগুলো রাখো, আর আমাদের এই ঘর তৈরি করার জন্য বেশ কিছু টাকা দিয়েছে, সেই টাকাগুলো আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, তুমি এগুলো আস্তে আস্তে করে খরচ করো আর ঘরটা তৈরি করে ফেলো, ঠিক আছে। আমি হয়তো আর কবে আসবো জানি না, আমি পরশুদিনকে ঢাকা চলে যাব এবং ঢাকা গিয়ে দেখি কোনো একটা ব্যবসা বাণিজ্য দেওয়া যায় কিনা। আমি এখান থেকে কিছু টাকা নিয়ে যাচ্ছি, সেগুলো দিয়ে আমি একটা ব্যবসা বাণিজ্য দিব। তো তাই বলে আমি তখন তার কাছে গিয়ে ওই টাকাগুলো দিলাম, প্রায় 4 লক্ষ টাকার মতো তাকে দিলাম আমি, এবং আম্মাকে বলে ওগুলো সেরে রেখো, এবং আব্বাও তখন ছিল সেখানে, আর গয়নাগুলো আমি তাদের হাতে তুলে দিয়ে আসলাম। তো আমি যে তাদের কাছে দিব না সেটা তারা খুব ভালোভাবে জানে। তো ওই রাত্রেবেলা আম্মাই তাদেরকে ডেকে নিয়ে বুঝিয়ে সেই গয়নাগুলো দিল, যে বললো কি যে এই গয়নাগুলো তোর ভাই তোর বিয়ের জন্য বানাইছে। তো সরাসরি কথা বলে নাই, বিয়ের জন্য বানাইছে, এবং এই কথা কাউকে বলবি না, ঠিক আছে, তোদের বিয়ের জন্য এগুলো রেখে দিচ্ছি। তো তখন ঘরের ভিতরে আম্মা রেখে দিল, ট্রাঙ্কের ভিতরে রেখে, আর গিয়ে ঘর ইয়ে করার জন্য আব্বা গিয়ে তখন একটু একটু করে এটা ওটা কিনতে শুরু করলো। পরিটা শিখিয়ে দিয়েছে যে মানুষের চোখ কিন্তু অনেক শোলায় জিনিসপাতি দেখলে, সেহেতু আস্তে আস্তে কিনতে বলে সমস্ত কিছু, একবার যদি কিনতে চাও তাহলে মানুষ ধরে ফেলবে বা বুঝে ফেলবে। তো সেরকমভাবে ওরা, আমার আব্বা আম্মা একটু একটু করে ঘর বাড়ি তৈরি করার জিনিসগুলো একটু একটু করে কিনতে শুরু করলো। তো আমি 2 দিন থেকে লাস্টের দিন যখন ঢাকা যাচ্ছিলাম, লাস্টের দিন আমি বাড়িতে বেশ কিছু মাছ, মাংস, তারপরে ডিম, যা যা কিছু লাগে সমস্ত কিছু কিনে দিয়ে তখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার যেতে আসলে খুব খারাপ লাগছিল, আর মেয়েটা তো আমার সাথে আছেই, ও আমাকে বলেছে যে আমার সাথে সবসময় থাকবে, এবং এইগুলো মূলত কি আমার বেশ ভালো লাগার বিষয় ছিল। তো আমি আসলে তাকে দেখতে পাচ্ছিলাম না, তাকে দেখতে পেতাম না সে কিরকম ছিল বা সে আদতেও মানুষের মতো দেখতে কিনা, এই বিষয়গুলো আমি আসলে বুঝতাম না। তো তখন আমি ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে আমি সেই টাকাগুলো দিয়ে একটা কাপড়ের দোকান দিলাম, যদিও ফুটপাতের দোকান ছিল, কিন্তু আমার তো এগুলো করে অভ্যাস ছিল। তো ফুটপাতের দোকান হলেও সেই কাপড় থেকে লভ্যাংশ বেশ ভালো আসতো, যাক দিয়ে কিনা আমার সংসার বেশ ভালো চলতো। তো এরকম করে সময় কাটছিল বেশ ভালো। তো আমি তখন সেই মেয়েটাকে একদিন জিজ্ঞেস করলাম, একদিন রাত্রেবেলা, ও প্রায় দিনই আমার ডাকলে আমার কাছাকাছি চলে আসতো, এবং যে কোনো বিপদে আমি সবসময় ওর সাথে থাকতো না, যে কোনো বিপদে আমার কাছে আসতো। তো আমি তখন তাকে ডাক দিলাম, ডাক দিয়ে আমি বললাম যে পরিমেয়টা জিজ্ঞেস করলো যে কেন ডেকেছো, কোনো বিপদ হয়েছে? তাই বললাম যে আমি কি শুধু তোমাকে বিপদের দিনে ডাকতে পারি, অন্য কোনো দিনে ডাকতে পারি না? আসলে আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে হয় সব সময়, তুমি এত হেল্প করো আমাকে, কেন করো এগুলো বলো তো? তুমি আমার আশেপাশে সবসময় থাকো, কিন্তু আমি তোমাকে দেখতে পাই না। তো পরিমেয়টা তখন বললো যে আমাকে দেখতে চাও,
আমি বললাম যে হ্যাঁ দেখতে চাই, এবং আমি আসলে তোমাকে পছন্দ করে ফেলেছি। তুমি এত ভালো একজন পরী, আসলে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তবে আমার মনে হয় যে আমি তোমাকে সত্যি সত্যি খুব পছন্দ করে ফেলেছি। তো সেই পরী মেয়েটা বললো, না দেখেই আমি যদি কোনো কুষ্ঠিত পরী হই বা কোনো ভয়ানক কোনো কিছু হই, সেটা দেখে তুমি ভয় পাবা না? আমি বললাম কি যে না, ভয় পাবো কিসের জন্য? তুমি তো আল্লাহর সৃষ্টি, তাই না? আশরাফুল মাখলুকাত না তো কি হয়েছে, তবে আল্লাহর তো সৃষ্টি, তাই না? তবে এই কথাটা বলতে আমার বেশ মুখে বেঁধেছে যে তোমাকে আচমকা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না দয়া করে, ঠিক আছে? আমি জানি যে আমাদের বন্ধুত্ব সম্পর্ক হয়তো এটা বলার পরে শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে তুমি একটা পরী জগতের আর আমি একটা মানুষ, অতি সাধারণ একজন সাধারণ মানুষ। তো এইসব বিষয়ে আমার আসলে বলা উচিত হয়নি, তাই বলে আমি তখন মন খারাপ করে ফেললাম। তো পরী মেয়েটা আমাকে তখন বলল, না মন খারাপ করার কিছু হয়নি, তুমি আসলে বেশ ভালো একটা মানুষ, এবং তুমি তোমার পরিবারকে যেরকমভাবে আগলে রেখেছো। তোমার মেজ বোনের বিয়ে দিলে কয়েকদিন আগে, যদিও তুমি এটা আমার সাহায্য নিয়েই করেছো, তবুও কিন্তু তুমি তোমার পরিবারের জন্যই ভেবেছো। অনেকে কিন্তু এগুলো করে না। তোমার ছোট দুই বোনের বিয়ে দেওয়ার জন্য তুমি এই ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা গোছাচ্ছ, আবার টাকা পয়সা গুছিয়ে তুমি আমাকে টাকাগুলো সেধেছো যে আমার টাকা পয়সাগুলো আমি নেবো কিনা, ফেরত নেবো কিনা। কিন্তু আমি তো সেগুলো নিব না, আমি তোমাকে হেল্প করেছি তোমাকে দেওয়ার জন্য। তো ওই মুহূর্তে আমি তখন মন খারাপ করে বসে পড়লাম, কারণ হচ্ছে আমি জানি যে ও হয়তো এই কথা বলার পরে চলে যাবে। আমি ওকে আমার মনের কথা বলে ফেললাম, কারণ ওর সঙ্গে প্রায় 8 মাস আমি এরকমভাবে চলাফেরা করছি। ও আমার সঙ্গে আছে, আমি যতবার বাড়িতে যাই ও আমার সঙ্গে সঙ্গে যায়, আমি শহরে থাকলেও আমার সঙ্গে সঙ্গে থাকে। তারপর এই জন্য কেন কেন করে আমি জানি না। তো তখন আমি মন খারাপ করে বসে পড়লাম। আমি জানতাম যে ও হয়তো এখানে থাকবে না, এই কথা বলার পর হয়তো চলে যাবে, কারণ হচ্ছে কি ও তো কোনো আশরাফুল মাখলুকাত না, আমি তো সাধারণ একজন মানুষ। তো কথা বলতে তখন আমি খেয়াল করলাম যে আমার পাশে একটা মেয়ে, তার মুখে নাকাব পরা এবং এক ধরনের হিজাব জাতীয় জামা পরা আমার পাশে বসে আছে। তো আমি ভাবতেও পারিনি যে আমি তাকে দেখতে পাবো। আচমকা আমি তাকে পাশে দেখে সরে যাই পাশ থেকে। তো আমি দেখলাম মেয়েটা আমার থেকে বেশ ভালো স্বাস্থ্য এবং আমার থেকে বড় মনে হচ্ছে দেখে, কারণ সে তার পরনে বেশ দামি পোশাক ছিল, একটু মোটা টাইপের ছিল, এবং তার মুখে নাকাব ছিল এবং তার চোখগুলো দেখা যাচ্ছিল, এত সুন্দর চোখ। আমি তখন সরে যাই, সরে গিয়ে তখন বলি কি যে আপনি কে? তখন সেই পরিমেয়টা বলে যে আমি তো তোমার সেই পছন্দের, তোমার প্রেমিকা আর কি, যে তোমাকে, যে তাকে তুমি পছন্দ করো। তা আমি তখন বললাম যে তুমি আমাকে দেখা দিয়েছো, আমি আসলে বিশ্বাস করতে পারছি না, এটা কি সত্য? তো ওই পরিমেয়টা তখন বললো যে হ্যাঁ সত্য, আসলে আমি এতদিন তোমার মুখ থেকে এটা শোনার জন্যই বসেছিলাম যে তুমি আমাকে কবে এই কথাটা বলবে যে তুমি আমাকে পছন্দ করো। আসলে তোমার সরলতা এবং সততা সমস্ত কিছু থেকে আমি মুগ্ধ হয়েছি, যে মুগ্ধতার ঘোর আমি কখনোই কাটিয়ে উঠতে পারিনি। আমি নিজে থেকে তোমাকে কিছু বলতে চাইনি, যদি তুমি আমাকে যেদিনই বলো, সেটা এখন বলো বা 5 বছর পরে বলো, আমি তখন পর্যন্ত অপেক্ষা করতাম। যদি তুমি আমাকে অ্যাকসেপ্ট না করো, সেই ভয়ে আমি কোনো কিছু বলতাম না। তো আমি তখন বললাম যে আমারও তো সেই ভয় ছিল যদি তুমি আমাকে অ্যাকসেপ্ট না করো। আমি তখন বললাম যে সত্যি আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি পড়ি। তো কথা বলতেই ও তার মুখের নাকাব সরালো এবং বলল, আমি যদি দেখতে কুষ্ঠিত হই তখন কি তুমি আমাকে ভালোবাসবে? আমি বললাম যে আমি তোমাকে না দেখেই ভালোবেসেছি এবং সারা জীবন এরকমভাবেই ভালোবেসে যাব। তখন সে তার মুখের নাকাবটা সরালো। সরানোর পর আমি দেখলাম বেশ সুন্দরী একটা মেয়ে এবং একটু গোলগাল চেহারা, একটু নাদুস নদুস। আমার তাকে দেখে, তাকে তো তার চেহারা দেখে ভালোবাসিনি, আমি তার মন দেখে ভালোবেসেছি, বেশ ভালো একটা মেয়ে। তখন সে আমাকে বলল এবং আমার কাছে এসে আমার হাত ধরলো, বললো কি যে এই হাত আমি কখনোই ছাড়বো না, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, এবং সেদিন তুমি যা করেছিলে আমার সঙ্গে, তোমাকে কামড়াতে গিয়েছিলাম যে এটাই অনেক ঢের। তো আমি বললাম যে কেন, কি হয়েছে? তখন সেই পরিমেয়টা বলতে লাগলো যে শোনো, তোমার সঙ্গে আমার পরিচয়ের গল্প শোনো। সেদিন রাত্রেবেলা আমি হচ্ছে কি ওদিক দিয়ে যাচ্ছিলাম, আমি যাওয়ার পথে ওই গাছের এখানে একটু বসে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো গাছের উপর বসলাম। তো গাছের উপর বসার সময় আমি একটা বিড়ালের রূপ ধারণ করে এখানে বসেছিলাম। তো ওই মুহূর্তে আমি যখন উঠতে যাব, আমার পা পিছলে ওই গাছের ফাঁকে এমনভাবে ফেসে যাই যে আমি মানুষ রূপে ওইখান থেকে বের হতে পারছিলাম না, জিন রূপে বের হতে পারছিলাম না, আর বিড়ালের রূপে বের হতে পারছিলাম না। তো আমি বেশ কষ্ট পাচ্ছিলাম, প্রায় 2-3 ঘন্টার কমে আটকেছিলাম। আমার পা এমনভাবে ব্যথা হয়ে গিয়েছিল, জখমের সৃষ্টি হয়েছিল যে আমি কোনো কিছু করে নড়াচড়া করতে পারছিলাম না। সেই মুহূর্তে তোমার দেখা, এবং তুমি যখন আমাকে তোলার জন্য আমার বুকের সাইডে এরকম হাত দিচ্ছিলে, তখন তো আমার রাগ হবেই, কারণ তুমি আমার বুকের ওপর হাত দিলে আমার রাগ হবে না, এই জন্য তোমাকে কামড়াতে যাচ্ছিলাম। তো তারপর তুমি বুঝতে পারলে আসলে তুমি বুদ্ধিমান একটা ছেলে, এবং বুঝতে পেরে তখন তুমি আমার পা ধরে আমাকে নামিয়েছো নিচের দিকে, এবং সেটা আমি তখন তো অচেতন অবস্থায় হয়ে গেছিলাম, প্রায় ব্যথার চোটে আমি খুব অসাধারণ খারাপ অবস্থায় পড়ে গিয়েছিলাম। এরপর তুমি আমাকে নিয়ে ওই মহিলাদের সঙ্গে যেরকমভাবে আচরণ করে আমাকে
নিয়ে এসে আমাকে সুস্থ করে তুললে, তারপর আমার জন্য খাবার কিনে নিয়ে আসতে। আমি দেখেছি যে তোমার কাছে বেশি টাকা থাকতো না, সে টাকাতে তুমি নিজের জন্য অল্প খাবার খেতে আর আমার জন্য বেশি খাবার নিয়ে আসতে, এবং আমি সেগুলো খেতাম। আমি যদিও খেতে পারতাম না, কারণ এরকম জাতীয় খাবার খেয়ে আমার অভ্যস্ত না। তো সেই খাবারগুলো আমি তখন কষ্ট করে খেয়ে নিতাম, কারণ তুমি নিয়ে এসেছো। তো তারপর আমি তোমার সঙ্গে থাকতে শুরু করলাম, তোমার হেল্প করতে শুরু করলাম, তুমি যা বলতে, দুঃখ করে বিলাপ করে যা কিছু বলতে। তো আমি তোমাকে হেল্প করতে বেশ ভালো লাগতো। তো এরকম করতে করতে তোমার সঙ্গে আমার পরিচয়, এবং তারপরে তো তোমার সঙ্গে আমার কথা হয়। তো ওই শুরুর দিন থেকেই তোমাকে আমার পছন্দ হতো, বেশ ভালো পছন্দ হতো। তো তারপর থেকে আমি তোমার সঙ্গে এরকমভাবে আছি। এই হচ্ছে তোমাকে পছন্দ করার সেই কথা। তো সব মিলিয়ে আমি তোমাকে সেই শুরু থেকেই পছন্দ করি, আর তুমি এই 1 বছর পরে এসে আমাকে পছন্দ করলে, যা কিনা আমি জানি না যে আমাকে তুমি কতখানি ভালোবাসো, কিন্তু আমি তোমাকে অনেকখানি ভালোবাসি। তো এই কথা বলতেই আমি তাকে জড়িয়ে ধরলাম, এবং সে আমাকে জড়িয়ে ধরলো, যদিও সে আমার থেকে একটু হেলদি ছিল। তো ওই বিষয়টা আমি আজ পর্যন্ত ভুলতে পারবো না, যে পরীটা আমার জীবনে কত বড় অবদান রেখেছে। সব বিষয়ে আমার জীবনে এত বড় অবদান রেখেছে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো আমি পরিমেয়েটাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এরপর থেকে পরিমেয়েটা আমার সঙ্গেই ছিল এবং সবসময় আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে এখনও আছে। এবং আমি যে তাকে কতখানি ভালোবাসি সেটা আমি আসলে ব্যক্ত করতে পারবো না। সেও আমাকে সবসময় ভালোবাসে, সমস্ত বিপদ আপদে আমাকে হেল্প করে, এবং আমার ব্যবসা বড় করতে সেই হেল্প করেছে। তারপর আমি বড় দোকান দিয়েছি, নিউ মার্কেটে আমার বড় 2টা দোকান আছে। তো সেই দোকান দিয়ে আমি এখন আমার সংসার বেশ ভালোই চলে। বাড়িতে বাবা মাকে দেখছি, সেই ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে, এবং ও তো আমার সাথে আছেই। তো সব মিলে আমি বেশ স্বাবলম্বী হয়েছি, এবং আমি ওকে নিয়েই থাকি এখনও। তো আমার আম্মা এবং আব্বা জানেন যে একটা পরী আমার সঙ্গে আছে, এবং আমি একটা পরীকে ভালোবাসি। তো আমাকে বিয়ে শাদীর জন্য ওনারা কখনো প্রেশার দেন না, ফোর্স দেন না। আমার ছোট 2 বোনকেও আমিই বিয়ে দিয়েছি। বড় 2 ভাই আসলে ওরকমভাবে তেমন রোজগার টোজগার করে না, আর ভাবিদেরকে নিয়ে তারা ঢাকায় থাকে, বাড়িতেও তেমন খোঁজ নেয় না। তো আমার আম্মা, বোন এবং সকলের দায়িত্ব এক প্রকার আমার উপরেই ছিল, এবং সেগুলো এখনও আমি আমার উপর করে নিচ্ছি, এবং আমি ওদের সকলের থেকে বেশি সফল। আমি জানি না এটা কেন, তবে আমি একটা জিনিস দেখেছি যে বাপ মায়ের সেবা করলে কখনোই সেটা বিফলে যায় না, সেটা অবশ্যই ভালোর দিকে যায়। তো সকলে বাবা মায়ের সেবা করবেন, এবং সকলে আপনার বাবা মার দিকে নজর রাখবেন, কখনো ফেলে দিবেন না। তো এই ছিল হচ্ছে কি আমার জীবনের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন ভিডিওটাতে, এবং সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স স্টোরি। দ্য মেগাবক্স স্টোরি গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর সেই সাথে আপনাদের ঘটনা যদি আমাদেরকে লিখে পাঠাতে চান তাহলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানায় ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।